নিচ্ছে তার শরীরের সকল শক্তি। গরম দুধে বা পায়ে লেগে অনেকটা পুড়ে গেছে শাহানা বেগমের। ডাক্তার বলেছে ভাগ্যিস পানি দিয়েছিল, না হলে গুরুতর ক্ষতি হতে পারত। মাকে দুই হাতে জাপটে ধরে নিয়ে এসেছে শাহরিয়ার। প্রায় সবাই এখন শাহরিয়ারদের ফ্ল্যাটে দাঁড়ানো। অজানা কোনো এক ভয়ে আবৃত্তি দূরে দাঁড়িয়ে আছে। তার কথা বেবেলাম ভুলে বসেছে শাহরিয়ার। মায়ের জন্য একরাশ চিন্তা তার চোখে মুখে ঘুরঘুর করছে। টাইয়ের নটটা হয়ে গেছে, শার্টের হাতা গুটানো। এক গ্লাস পানি মা আবৃত্তিকে জিজ্ঞেস করলেন। ওর তো মায়ের এমন খবর। ইয়াসারা ছুটে এসেছে। এসেই তার ক্ষোভ গিয়ে পড়েছে আবৃত্তির উপর। ভয় মেয়েটার চেহারা পাঙ্কুশ বর্ণ ধারণ করেছে। আবৃত্তির কিছু বলার পূর্বে শাহরিয়ার বলল, আমি বাসায় ফিরে দেখি মায়ের সারা গায়ে দুধ লেগে আছে। সে পা ধরে বসে কান্না করছে, পায়েও বেশ লেগেছে। তোমাদের ডাকার মতো সময় হয়নি, মনে হয়েছে মায়ের চিকিৎসার প্রয়োজন। বেশ ভালো করেছিস, কিন্তু এখানে আবৃত্তির দোষ নেই। তাও তো এখন তোর দাদুর সাথে ছিল। কেন ও দাদুর সাথে থাকবে? মায়ের ছেলেকে পছন্দ, অথচ মাকে পছন্দ না কেন? শাহানার কথা ধরনে কিছুটা বিরক্ত বোধ করলেন ফয়সাল সাহেব। গলার স্বর কিছুটা উঁচু করলেন। শাহানারা বলল, এটা কেমন কথার ধরন? তোমার ভদ্রতা সব ভুলে গেছো? সম্পর্কেও তোমার বড় ভাইয়ের স্ত্রী। এজন্যই বলছি দাদা, ও যদি বাসায় থাকতো তাহলে তো মা নিজ থেকে চা বানাতে যেত না, এত কিছু হতো না। চা না বানিয়ে দিলে অন্তত মা যখন ব্যথা পেয়েছিল তখন সহ্য করতে পারতো, কিন্তু ও ছিল না। বিকেলবেলা মা চা খায় এটা সবাই জানে। কি প্রয়োজন ছিল ওর তখন বাইরে যাওয়ার? আমাকে একটু বলবে? নাতনির কথার কোনো জবাব দিতে পারল না ফয়সাল সাহেব। ভদ্রলোক আবৃত্তির দিকে তাকিয়ে শাসনের সুরে বললেন, তুমি কোনও বাইরে গিয়েছিলে? নিজেকে বড্ড অসহায় লাগছিল মেয়েটার। দাদার ধমক শুনে প্রায় কেঁদেই ফেলল সে। এক মন বলছিল শাহরিয়ার তাকে ভুলে বুঝেছে। সবার প্রশ্নের মাঝে সে নিজ উত্তর হয়ে দাঁড়াবে। আবার অন্য মন বলছিল আজকের এই ঘটনার জন্য তৈরি হবে দূরত্ব। আবৃত্তির ঋণাত্মক চিন্তা জিতিয়ে দিয়ে শাহরিয়ার বলল। দাদু কিছুটা অবাক হয়ে বলল, বাড়ির বউ শাশুড়ি অসুস্থতায় না থাকলে লোকে কি বলবে? তাছাড়া তোদের খাবার ব্যবস্থা কে করবে? দেখাশোনা কে করবে? আমরা ম্যানেজ করে নেব, তুমি ওকে নিয়ে যাও। আবৃত্তি কোনো প্রশ্নের উত্তর কিছুই দিতে বা করতে পারেনি। সে কেবল খেয়াল করছিল একটা মানুষের উপেক্ষা। শাহরিয়ার নামক মানুষটা কতটা যত্ন নিয়ে তাকে উপেক্ষা করে চলেছে। একটা বার তার দিকে তাকালো না অবধি। কথা তো দূরে থাক, রত্না বেগম দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখলো। এগিয়ে সে মেয়ের হাতটা নিজের হাতে নিলেন। ধীরে ধীরে তাকে নিয়ে বেরিয়ে লিফটের দুই চাপলেন। নিজের ড্রয়িং রুমে মেয়েটার মাথায় নিজের বুকের সাথে ঠেকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, আমি আজকের এই দিনটারই ভয় পেয়েছিলাম। এবারের ছেলেরা যে খুব যত্ন করে কষ্ট দিতে জানে। তোর নিয়তিও কেমন আমার পথে হাঁটছে, অথচ আমি তোকে বারবার নিষেধ করেছিলাম। মা হিসাবে আমি কি ব্যর্থ? পুরো পৃথিবীর মানুষ যদি কাউকে কষ্ট দেয় এবং সেই কষ্টটা সহ্য করা যায়, যদি একজন বিশেষ মানুষ থাকে যে মানুষটা ক্ষণিকেই সেই কষ্ট ভুলিয়ে দিতে পারে এবং ফুটিয়ে তোলে ভালোবাসার হাসি। সময়ের কালস্রোতে সেই মানুষটা একসময় কষ্ট দেয়, কিন্তু পুরো পৃথিবী তখন ব্যর্থ হয়ে পড়ে দুঃখ ঘুচাতে। আবৃত্তির মনে আজ সেই কষ্ট লেগেছে। পুরো পৃথিবী যে আজ ব্যর্থ হচ্ছে। বিছানায় বালিশ প্রায় ভিজে যাচ্ছে তার দুই চোখের পানিতে। এমন কি অপরাধ ছিল তার? কেবল নিজেই তো নেমেছিল দাদুর কাছে। এজন্য এত শাস্তি দেওয়ার তো কিছুই ছিল না। সোজা বাসা থেকে বের করে দিল তাকে। না, সে ফিরবে না কোনোদিন। আর ওই মুখ নিয়ে শাহরিয়ারকেও দেখাবে না। কাল সকালে কোথাও চলে যাবে। এক্ষুনি যাওয়া যেত, কিন্তু বাইরে অঝরে বৃষ্টি, মেঘ, দীর্ঘ সময় কান্না করার কারণে মাথা ভার হয়ে আছে। কখন ঘুমিয়েছে নিজেও খেয়াল করেনি। ঘুম ভাঙলো কারো হাতের বন্ধনে। ধীরে ধীরে শক্ত হতে বিষাদমাখা শরীরে উঠে বসে মেয়েটা। পাশে শাহরিয়ারকে দেখতে পায়। বাহিরের পোশাক এখনো বদলায়নি। চোখে মুখে ভীষণ ক্লান্তি। আবৃত্তি উঠে বসলেও সে ওঠেনি, বরং মাথাটা আরো একটু ভালোভাবে বালিশে রেখে
দুই হাত জড়িয়ে দিয়ে বলল, আমি এখনো ফ্রেশ হয়নি। 5টা মিনিট এসে পাশে থাকলে কি হয় তোমার? তুমি তো সরে সরে প্রেমিকা হয়ে যাচ্ছ দিন দিন। কেন এসেছেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার এখানে কেন এসেছেন? তাড়িয়ে দিলাম কোথায়? আমি তো তোমার বাঁচিয়ে দিলাম। কিভাবে? শাহরিয়ার আবৃত্তির হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আচ্ছা হয়েছে, সেটা কেবল অ্যাক্সিডেন্ট। কিন্তু কেন জানি না, সবার মনে হচ্ছে তুমি থাকলে এমন হতো না। এটা তোমার সাথে তো হতে পারত, এটা মাঝে তুমি থাকলে সাথে সাথে ব্যবস্থা নিতে পারতে। কিন্তু এটার দায়ভার পুরোটা তোমার নয় পাখি। সবার সামনে বলা উচিত ছিল। লোহা গরম থাকতে তাতে আঘাত করতে হয়। মাঝে মাঝে লাভাকে শীতল হতে দেওয়ার প্রয়োজন হয়। আমি তখন বলিনি বলেছে, পরবর্তীতে বলিনি এমন নয়। মাকে এমন অবস্থায় দেখে আমাদের ভাই বোনের মানসিক অবস্থা ভীষণ বাজ হয়ে পড়েছিল। শাহানারা কান্নাকাটি করছে। এই মুহূর্তে ওকে কিছু বলা মানে আরো চিল্লাচিল্লি বাড়বে। ওর নতুন সংসারে কেবল ঠকেছে। আমার সংসারে তো 50 বছর পূর্তি হলো, তাই না? বছর না হোক, দিন তো হয়েছে। এমন ব্যবহার না করাও যেত। শাহরিয়ার উঠে বলে, দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমি তখন কিছু বললে পরিস্থিতি বিগড়ে যেত। মা অসুস্থ, বাবার মানসিক অবস্থা ভালো না, এটা তো সত্য। মা তোমাকে এখনো মেনে নিতে পারেনি। মাকে কিছু বলা মানে তুমি বুঝতেছো না কেন? আমি বুঝেছি আমি ভুল করেছি, কিন্তু সবার কথা চিন্তা করেই তোমাকে এখানে থাকতে বলেছি। আবৃত্তির মন এবার গলে, অভিমানের তারপুরায় এবার সুর কাটে। উঠে চুলে খোপা করতে করতে বলে, কিন্তু আমি চেয়েছিলাম আপনি তখন বলুন। পরে বলেছেন এটার প্রমাণ কি? কি করা উচিত ছিল? প্রমাণ রাখার জন্য ফোন রেকর্ড? মন্দ হতো না। এরপর থেকে করে রাখবো। কি খাবেন? কিছু খাওয়া হয়েছে তো মনে হয় না। বাকিরা খেয়েছে? বাইরে থেকে খাবার আনিয়েছিলাম। পুনরায় মেয়েটার মন খারাপ হয়ে যায়। সে এখনো না খেয়ে বসে আছে তার সে এখনো না খেয়ে বসে আছে। তারা সবাই বাইরে থেকে খাবার এনে খেয়েছে। কই, সে তো খায়নি। মা এতবার বলার পরেও গলা দিয়ে একটু খাবার অব্দি নামেনি। ভালোবাসার মানুষগুলো এত যত্ন নিয়ে কষ্ট দেয় কি করে? গাল প্রায় ফুলিয়ে বসেছিল। এমন সময় শাহরিয়ার বলল, এত রাতে তুমি কি রান্না করবে আমার জন্য? খুব সমস্যা না হলে ভাত আর ডিম ভাজি দিয়ে চলে যাবে। চকিতে তার দিকে তাকায় আবৃত্তি। চোখে মুখে বিস্মিত ভাব নিয়ে জিজ্ঞেস করে, আপনি খাবার খাননি? না, কিন্তু এবার ক্ষুধা লেগেছে। করবে কি? ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার ব্যবস্থা করছি। রান্নাঘরে টুকটাক শব্দে ঘুম ভেঙে যায় রত্না বেগমের। দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় আবৃত্তি রান্নাঘরে কাজ করছে। এক চুলায় ভাত বসিয়েছে, অন্য চুলায় হয়তো মাংস। গন্ধে মোমো করছে পুরো ফ্ল্যাট। চটজলদি পর্দার আড়ালে চলে এলেন। তিনি শাহরিয়ারকে দেখে। মেয়ে এবং মেয়ের জামাইয়ের একান্ত মুহূর্ত দূর থেকে দেখা উচিত নয় ভেবে পুনরায় তাকালেন। সৃষ্টিকর্তার কাছে বারবার মিনতি সুরে বলতে লাগলেন, আল্লাহ, আমার জীবনে যদি আমি কোনো দিন কারো উপকারে এসে থাকি, অজান্তে ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের প্রতিদান আমি আমার 3 সন্তানকে দিয়েন। তাদের জীবনের দুঃখ দীর্ঘস্থায়ী করিয়েন না। 3 সন্তান। নিজেই মনে মনে কথাটা আওড়ালেন। অদিতিকে সে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে শুরু করেছেন। তবে ভাত নিয়ে আবৃত্তি যখন রুমে এলো, শাহরিয়ার ব্যস্ত নিজের মাঝে। ফোন রেখে হাত বাড়িয়ে প্লেট নিয়ে বসলো সে। প্রথম লোকমা ভাত আবৃত্তির মুখের সামনে ধরে বলল, তুমি আমার আত্মার অংশ হয়ে গেছো পাখি। আমি তোমাকে ছাড়া নিজেকে চিন্তা করতে পারি না। হয়তো মাঝে মাঝে আমাদের জীবনে এমন পরিস্থিতি আসবে যখন তুমি আমি একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে যাব, কিন্তু এই বলে কখনো ছেড়ে যেও না ভুল বোঝে। কারণ ভালোবাসাটা আমার অনেক দিনের। হারালে আমি মরবো না, কিন্তু বেঁচেও থাকতে পারবো না। অভিমানের সুর কেটে গেল শাহরিয়ারের। মিনতি এবং ভালোবাসার কাছে নিজের সর্বস্ব সঁপে দেওয়া যায় সেই পুরুষ মানুষের কাছে। সেই পুরুষের প্রতি নারীর অভিমান কেবল লোক দেখানো। তোমার সনে কথা নাই গো সখা, এ যেন কেবল মুখের বুলি মাত্র। স্বামীর হাত থেকে খাবারের মুখে তুলে নিয়ে সে বলল, আমার নিজের খুব খারাপ লাগছে, আমি কিছুই করতে পারছি না। আমি তো তোমার দোষ দিচ্ছি না, বাদ দাও। আবৃত্তি নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে।
এত ভালোবাসা স্নেহ কোথায় জমিয়ে রাখে শাহরিয়ার? খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ায় শাহ, হাত বাড়িয়ে আবৃতির হাত নিজের হাতে নিয়ে বলল, আমি যেমন তোমার স্বামী তেমনি আমার মায়ের ছেলেও। তুমি অভিমান করো না, আমার এখন যেতে হবে। রাতে না ফিরলে রাগ করবে? কাল তোমার জন্য বেলি ফুল নিয়ে আসবো। না ফেরার কথা শুনে বর্ষা বিকেলের হুট করে মেঘ জমে গেল আবৃতির মুখে। এই তো সবে এলো, তবে এখনই যাওয়ার কি প্রয়োজন? তার মনে হলো ধারালো নখ দিয়ে কেউ খামচে ধরেছে কলিজা। প্রচন্ড যন্ত্রণায় সে কাঁদতে ভুলে হাসতে লাগলো। মুখে স্মিত হাসি ধরে রেখে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনি খেয়াল রাখুন। শাহরিয়ার মায়ের দরজার কাছে দাঁড়িয়ে বোন এবং মায়ের কথোপকথন শুনতে পেল। ভেতরে দুইজন কথা বলছে বিকেলের ঘটনা নিয়ে। মা একটা সত্যি কথা বলবে? আগে বল, তোর ভাই কোথায়? নিজের ঘরেই আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো। কি? তুমি তো আবৃত্তিকে মেনে নিতে পারোনি, তাই কি তুমি আজকে নিজের ক্ষতি করতে চেয়েছিলে? আসলে ঠিক তা নয়। মা, এমন কাজ আর করিও না, কারণ আজ অনেক বাজে কিছু হয়ে যেতে পারতো। বিশ্বাস করবি না জানি না, তবে আজ আমার মনে এসব কিছুই ছিল না। আমি কেবল রান্নার উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু কি হলো বুঝলাম না। আমি তখনও জানি না আবৃত্তির বাসায় নেই। ওকে অনেক ডাকাডাকি করেও পাইনি। তখন তো বাবাকে কল দেওয়ার জন্য উঠেছিলাম, কিন্তু পা ফসকে আমার পড়ে যায়। উঠতে পারছিলাম না, পায়ে হাত দিয়ে বসে বসে কাঁদছিলাম। তখন তোর ভাই আসলো। অযথা সবাই আবৃত্তিকে কথা শোনালো, আমিও কত কিছু বললাম, ভাইয়াও ভুল বুঝলো। বুঝো, তোমার ভুল ভাঙানোর দরকার নেই। আমি তো বলিনি কিছু, আমাকে জিজ্ঞাসাও করনি। কেউ নিজ থেকে ভুল বুঝলে আমার কিছু করার নেই। শাহ রুমে প্রবেশ করলো না। নিজ স্ত্রীকে ভুল বোঝেনি, কিন্তু ওভাবে কথা তো বলেছিল। তার উচিত ছিল অন্যভাবে বিষয়টা সামনে নেওয়া, যাতে আবৃত্তি নিজেও কষ্ট না পায়, আবার তার মায়ের দিকটাও ঠিক থাকে। ধীরে ধীরে সে বেরিয়ে গেল ছাদের উদ্দেশ্যে। আবৃত্তির কাছেও ফিরে গেল না। সিগারেটের প্যাকেট এবং লাইটার নিয়ে ছাদে চলে গেল। সিগারেটে টান দিয়ে আকাশের একাকিত্বের দিকে তাকিয়ে রইল সে। মেয়েটা প্রচন্ড ভালোবাসে শাহকে, হারিয়ে ফেলার ভয়ে বিয়ে করেছে, কিন্তু বুঝতে পারেনি সবসময় আগলে রাখতে পারবে কিনা। এখান থেকে তাকে দূরে নিয়ে থাকাই যায়। ক্যাম্পাসের পাশেই তাদের জন্য ফ্ল্যাট কিনেছিল। ধীরে ধীরে সাজিয়ে গুছিয়ে নিয়েছে দুজনে। আবৃত্তি কি যেতে চাইবে সেখানে? পরিবার থেকে দূরে চলে যাওয়া মানেই সব সমস্যার সমাধান। বুঝতে পারছে না কিছুই। আমি ভুল করলাম আবৃতিকে নিজের কাছে রেখে? ও তো পৃথিবীর সকল ঝোঁকের অধিকারী, জলে ভেসে থাকা কোমল পদ্ম। আমার কাছে থেকে কতটা সুখ পাবে সে। আজ নয় আমি তাকে ভুল বুঝিনি, কাল যে ভুল বুঝবো না, কিংবা আমার মন মানসিকতা বদলে যাবে না, এটা কে জানে। তবে শাহ নিজ থেকে বদলে যেতে চায় না। সে আবৃত্তিকে নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতেই প্রয়োজনে সবকিছু নতুন করে শুরু করবে। তবুও এই মেয়েকে ছাড়া যাবে না। নারীর ভরসা কয়জন পুরুষ পায়? ঠকে যাওয়া এই সমাজে আবৃত্তিকে সে জিতিয়ে দিবেই দিবে, প্রয়োজনে নিজেকে হারিয়ে। আবৃত্তি থরথর করে কাঁপছে। তার হাত থেকে কি করে এসব হয়ে গেল সে বুঝে পেল না। হুট করে এমন বিপদ হবে সে জানলে কখনোই সাহারার বাবুকে কোলে নিত না সে। দেখতে দেখতে একটা বছর পার হয়েছে। শাহানারার এক কন্যা সন্তান জন্ম নিয়েছে। এখন মায়ের বাসাতেই আছে সে। শাহরিয়ারের বাসায় নেই, জরুরি কাজে শহরের বাইরে গিয়েছে। আবৃত্তি নিজ ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় বাচ্চাটা কেঁদে ওঠে। প্রতিদিন রাত 11টার পর থেকে রাত 2টো অবধি বাচ্চাটা জেগে থাকে, আর তাকে নিয়ে হাঁটাহাঁটি না করলে কান্নাকাটি করে। শাহরিয়ার বাসায় থাকাকালীন সময়ে তাকে কেউ ডাকে না, অথচ 2 দিন যাবৎ সে বাসায় নেই, তাই 2 দিন যাবৎ তাকেই সব কাজ করতে হচ্ছে। রাত এখন প্রায় 2টো। ঘুম 2 চোখ ভেঙে আসছিল তার। হুট করে কখন বাবুটা তার কোলে থেকে পড়ে গিয়েছে সে বুঝতে পারেনি। বাবুটা পড়ে গিয়ে গগন ভিতরে চিৎকার করে ওঠে।
চকিতে সব ঘুম উবে যায় মেয়েটার। বাচ্চার কান্না শুনে সবাই দৌড়ে আসে। আবৃত্তি ততক্ষণে তাকে তুলে নিয়েছে। বাচ্চাটার চিৎকার থামিয়ে দিয়েছে। তার নাক দিয়ে রক্ত আসছে। নিজ বাচ্চাকে এমন অবস্থায় দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে শাহানারা। তার স্বামী বাচ্চাকে কোলে তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে যায়। শাহরিয়ারের মা কোনো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটাকে কয়েকটা চড়-থাপ্পড় মেরে বসে। থরথর করে কাঁপছে আবৃত্তি। কিভাবে সামাল দিবে সবকিছু সে? মুহূর্তেই পুরো বাসার মানুষ ছুটেছে হাসপাতালে। আর আকাশ সমান অনুতপ্ততা নিয়ে ঘরের মেঝেতে বসে থাকলো আবৃত্তি। পরদিন ভোরবেলা শাহরিয়ার ফিরেছিল, কিন্তু সে নিজেও কথা বলেনি মেয়েটার সাথে। যেন সব দোষ তার নিজের। দোষ আবৃত্তি অস্বীকার করেনি, তাই বলে সব মানুষ এভাবে পর হয়ে যাবে? বাড়ির একজন মানুষও তার সাথে কথা বলছে না, এমনকি তার নিজের মাও না। কার কাছে যাবে সে? ভয়ে কারোর সাথে যোগাযোগ না করতে পেরে সে কল দিল শাহকে। রিসিভ করে বিপরীত পাশ থেকে বলল, আমি ব্যস্ত আছি, কিছু বলবে? বাবু কেমন আছে? খুব একটা ভালো নয়। 1.5 মাসের বাচ্চা আবৃত্তি তোমার হাত থেকে কি করে পড়ে গেল জানো? হয়তো ও বাঁচবে না। আমার বোনের সব খুশি শেষ হয়ে যাবে। আমি ইচ্ছে করে করিনি। আমার কিন্তু ঘটেছে তো, সব দোষ তোমার দিকে যাবে। কি করে বাচ্চাটা পড়ে গেল? শাহরিয়ার বিশ্বাস করছে না তার কথা। এটাই যেন যথেষ্ট ছিল মেয়েটার জন্য। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে তার। 2 হাত চোখে মুছে বিছানায় থাকা ফোনের দিকে তাকায় সে। শাহরিয়ার তার ফোন বন্ধ করে রেখেছে। বাচ্চাটা যেখানে পড়ে গিয়েছিল ওখানে যায় আবৃত্তি। এখানে ফ্লোরে রক্ত জমাট বেঁধে আছে। ফ্লোরে বসে কাঁদতে থাকে। তার একটাই কথা, সে ইচ্ছে করে করেনি। ঘুমে চোখ লেগে এসেছিল তার। জীবনটা নরক মনে হলো এই মুহূর্তে। চোখের সামনে ছোট্ট সেই আবৃত্তি দাঁড়িয়ে আছে, নেল পলিশ নিয়ে। তার ছোট বেলাটা কেটেছিল বাবার মৃত্যুর পর একটা ট্রমা এবং অবহেলা নিয়ে। আজ আবার নতুন করে পুরাতন জখম সজীব হয়েছে। সে সিদ্ধান্ত নিল হাসপাতালে যাবে, বাচ্চাটাকে দেখবে। কিন্তু যখন হাসপাতালে পৌঁছেছে তখন শাহরিয়ারের মা এবং শাহানার শাশুড়ি তাকে যাচ্ছে তাই বলে অপমান করলো। শাহরিয়ারের মা স্পষ্ট সুরে জানিয়ে দিল খুব সে যেন আবৃত্তিকে তার বাড়িতে আর দেখতে না পায়। আবৃত্তি হতাশ এবং ভাঙা মন নিয়ে ফিরে এসে দাঁড়িয়ে রইল মায়ের ঘরের সামনে। অন্তত মা তাকে আগলে নিবে তো, নাকি সে নিজেও তাড়িয়ে দিবে, যেমন দিয়েছিল বাবার মৃত্যুর পর। পৃথিবীর সকল অনুভূতির সামনে এই অনুভূতির তুলনা হয়নি কখনো, যাকে কোনো শব্দ ব্যবহার করে বর্ণনা করা যায় না। প্রথমবার সন্তানের স্পর্শ বা কান্না পুরো জীবনের জন্য মস্তিষ্কে জায়গা করে নেয়। বাচ্চার কান্নার শব্দ মানেই একটি নতুন অধ্যায়, নতুন দায়িত্ব এবং ভালোবাসার শুরু। অথচ কেমন লাগবে যদি কেউ প্রথম সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়? সহজেই কি তাকে মেনে নেওয়া যায়, মাফ করা যায়? শাহানার আর স্বামী রফিক বুঝতে পারছে না তার এই মুহূর্তে কি করা উচিত। এক মন বলছে আবৃত্তি এখানে কোনো দোষ নেই, ভুল তাদেরও হয়েছিল। কিন্তু অপর মন বলছে আবৃত্তির ঘুম পেলে তবে কেন বাচ্চাটাকে তাদের কাছে ফিরিয়ে দিয়ে গেল না? এসব চিন্তা করার সময় না এখন। বাচ্চাটাকে যে করেই হোক না কেন বাঁচাতে হবে। এনআইসিইউ এর দরজা সামনে অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকা রাকিব অথই জলে হাবুডুবু খেতে খেতেও ভাবলো এই মুহূর্তে সে যদি চুপ থাকে তবে আবৃত্তির সংসার ভেঙে যাবে। আকস্মিক দুর্ঘটনার কারোর হাত নেই। অপরদিকে আবৃত্তি হাসপাতাল থেকে ফিরে নিজ রুমে দরজার সামনে এসে বসে থাকে। কি হারিয়েছে কি পেয়েছে হিসাব মিলছে না তার। তাদের ভালোবাসার সম্পর্কে এতটা ঠুনকো অবস্থান মেনেও নিতে পারছে না। হাত বাড়িয়ে দরজা খোলার চেষ্টা করলো সে। চেনা রুমটা আজ তার বড্ড অচেনা। এক সময় ভালোবাসার চাদরে মোড়ানো এই ছোট্ট স্বর্গ আজ নিছক জাহান্নাম মনে হচ্ছে। টুংটাং শব্দে কলিং বেল বেজে উঠল। 2 হাতে চোখ মুছে মাথায় ওড়না দিয়ে সদর দরজায় গিয়ে দাঁড়ালো। ধৈর্যের প্রতিদান হিসেবে সৃষ্টিকর্তা তার সামনে এনে দাঁড় করিয়েছে শাহরিয়ারকে। দরজা ছেড়ে দাঁড়ালো আবৃত্তি। ষোড়শী আবৃত্তিকে দেখে প্রথমবার প্রেমে পড়েছিল শাহরিয়ার।
তার জন্য আবৃত্তি ছিল ছোট্ট একটা পুতুল, যাকে দুই হাতে আগলে রেখেছিল সে। কত আশঙ্কা, ভয়, ভীতি কিংবা অনিশ্চয়তা ছিল তাদের সম্পর্কে। অথচ সবচেয়ে ভরসার কাজ ছিল শাহরিয়ার, আর সেই জায়গায় আর নেই। তাকে কেউ বিশ্বাস করছে না। শাহরিয়ার নিজেও কি বিশ্বাস করেছে তাকে? সব যেখানে শেষ সেখানে দ্বিতীয় কোনো কথা বলা বোকামি। তাই দরজা ছেড়ে দাঁড়ালো। ক্লান্ত শাহরিয়ার কোনো কথা না বলে রুমের ভেতরে চলে গেল। আবৃত্তি প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে বলল, তোমার আর কিছু নেওয়ার প্রয়োজন আছে? এইসবের প্রয়োজনও নেই। কি প্রয়োজন আছে? কি প্রয়োজন আছে কি না আমি বুঝবো। তুমি দেখবে তোমার কিছু প্রয়োজন আছে কিনা। না, আমার কিছুই প্রয়োজন নেই। তবে এসো। কোথায়? এখানে তোমাকে রাখা যাবে না আবৃত্তি। আমি চাই না আমাদের সংসারটা ভেঙে যাক। মানে? আমরা আজকে আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। আজ থেকে তুমি ওখানে থাকবে। আর আপনি? সংসার কি একার হয়? তোমার কারণে আমাকে ঘর ছাড়তে হলো। ঘর ছাড়া সম্ভব, কিন্তু তোমার ছাড়া সম্ভব না। গাড়ির দরজা খুলে অপেক্ষা করে শাহ। আবৃত্তি উঠে বসবার আগে একটা বার পেছনে ফিরে তাকায়। কেন যেন মনে হয় রিয়ার এ সরি কেন যেন মনে হয় এ বাড়িতে শেষ সময়, আর কোনোদিন ফেরা হবে না নিজ নিরে। অথচ শাহরিয়ার যেখানে সেখানেই তো তার সংসার হওয়ার কথা। নতুন ফ্ল্যাটটা তার ভীষণ অচেনা লাগলো। তাকে রেখে শাহরিয়ার চলে গেছে অনেক আগেই। বারান্দায় বসে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। নতুন বাসা, তাই বাহির থেকে তালা দিয়ে গেছে শাহরিয়ার। চাইলেও বের হতে পারবে না মেয়েটা। একা নীরব বাসায় অস্থির লাগে তার। বারান্দায় দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রয় সে। এই বুঝি শাহরিয়ার এলো। অপেক্ষায় তার দুই চোখে ঘুম নামে। অথচ শাহরিয়ার ফিরে না। রাত পেরিয়ে ভোর হয়, সকাল পেরিয়ে সন্ধ্যা, অথচ শাহরিয়ার ফেরেনি। সে কি ভুলে গেল আবৃত্তির কথা? তার কাছে যে একটা ফোনও অবধি নেই। শাহরিয়ার ফিরল 2 দিন পর। দরজা খুলে রুমে প্রবেশ করতে দেখতে পেল আবৃত্তি শাড়ি পরে খুব সুন্দর করে সেজেগুজে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। খাবার টেবিলে ঢাকা দেওয়া খাবার জানান দিচ্ছে রান্না হয়েছে দারুণ কিছু। আবৃত্তির মুখে কোনো অভিমান নেই, রাগ নেই। ভেতরে ভেতরে ভয় লাগছিল শাহরিয়ারের। গত 2 দিন এখানে আসার সময় পায়নি সে। কেন পায়নি সেই বিষয় বড়ই দুঃখজনক। শাহরিয়ারের বাবা স্ট্রোক করেছেন। তাকে নিয়ে ছুটতে হয়েছিল ঢাকার দিকে। 2 দিন পর অবস্থা স্টেবল হলে আজ বাসায় নিয়ে আসা হয়েছে। শাহরিয়ার নিজেও আবৃত্তির কাছে ফোন না থাকার কারণে ভেতরে ভেতরে শেষ হয়ে গিয়েছিল। তার 2 চোখের ক্লান্তি জানান দিচ্ছে কতটা ধকল গেছে। আবৃত্তি কি করে বুঝবে? রাগ করবে? শেষে কিছু বাজে উম, ঘটে যাবে। দরজা লাগিয়ে জুতো রেখে বসে জুতো খুলছিল। আবৃত্তি তাকে দেখেও না দেখার ভান করে রান্নাঘরে চলে গেল। চুলো থেকে কিছু একটা নামাচ্ছিল সে। জুতো খুলে শাহরিয়ার ড্রয়িং রুমে বসে গা এলিয়ে দিতেই একটা গ্লাস তার সামনে এগিয়ে দিল আবৃত্তি। শাহরিয়ার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি এটা? পড়া পানি। গ্লাস হাতে নিতে নিতে শাহরিয়ার বলল, আচ্ছা, তো কিসের জন্য এই পরা পানি? স্বামী বশ করার জন্য। চুমুক দিয়ে শাহরিয়ার বুঝতে পারলো এটা ঠান্ডা লেবুর শরবত। প্রচণ্ড তাপ দেহে ক্লান্ত শরীরের থেকে অধিক কিছুই চায় না। গত 2 দিন ঠিকমতো 2 চোখের পাতায় এক করতেও পারেনি। একদিকে বাবার চিন্তা, অন্যদিকে আবৃত্তির সাথে যোগাযোগ করতে পারছে না। তা না পারার আফসোস। ঝটপট গোসল সেরে বেরিয়ে আসতেই ডাক পড়লো খাবার টেবিলে। ধোয়া ওঠা গরম ভাতের সাথে ইলিশ ভাজা আর গরুর মাংস রান্না করেছিল আবৃত্তি। ভাগ্যিস বাজারটা অন্তত করে দিতে পেরেছিল, না হলে মেয়েটা 2 দিন অনাহারেই থাকতো। অথচ সে জানতেও পারলো না আবৃত্তি সত্যি 2 দিন অনাহারেই ছিল। আবৃত্তি রাগটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট আবৃত্তি কল্পনা করে এবং তার সাথে কথা বলা, তার আবদার পূরণ করা। 2 দিন যাবৎ এভাবেই দিন কাটিয়েছিল তার। আজ সে শাহরিয়ারের জন্য রান্না করেনি, শাড়িও পরেনি। এটা ছিল ছোট্ট আবৃত্তি যে আবদার করছে আজ সব খাবে। তো আবৃত্তিকে নাকি তার ভালো লাগছিল না। তার কথা শুনেই তো আজ এসব আয়োজন। শাহরিয়ার যখন ফিরল তখন ছোট্ট আবৃত্তিকে দৌড়ে বেরিয়ে গেছে সদর দরজা দিয়ে। সে যাওয়ার আগে বলে গেল, 2 দিন এখানে আটকে পড়েছিলাম।
আমি ঘুরে আসি। তুমি মন খারাপ করে থেকো না কিন্তু। তোমার খারাপ লাগলে আমাকে ডেকো, আমি চলে আসবো। শাহরিয়ার দেখলো আবৃত্তি তেমন কিছুই খাচ্ছে না, তাই চেয়ার টেনে তাকে কাছে নিয়ে এলো। নিজের প্লেট থেকে এক লোকমা ভাত তার মুখে দিয়ে বলল। ক্লান্ত লাগছে তোমাকে, ঘুমাওনি দুদিন? আবৃত্তি কোনো কিছুই বলল না। শাহরিয়ারের মনে এই কারণে আরো বেশি ভয় লাগছিল, কারণ আবৃত্তি রাগ না করলেও অন্তত জিজ্ঞেস করতো বা করবে, অথচ কিছু করলো না। ক্লান্ত মস্তিষ্ক তার কিছুই ভাবতে চাইল না। ভরপেট খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম এসে জমা হলো দুই চোখে। আবৃত্তি কাজ শেষ করে রুমে আসতেই দেখতে পেল শাহরিয়ারের ফোনে অনবরত বেজেই চলেছে। কোনো কিছু না ভেবে ফোন রিসিভ করলো সে। অপর পাশ থেকে ওয়াজিফা জিজ্ঞেস করলো। কোথায় তুমি? বলে গেলে মিনিট 10-এর মধ্যেই চলে আসবে, এখনো এলেন না। আমি একা কিভাবে সব সামাল দিব? আর কেউ নেই এখানে, দ্রুত চলে এসো। আপু আমি বলছি, ও ঘুমোচ্ছে। আবৃত্তি, কেমন আছো? কি খবর তোমার? ভালো আছি, তুমি? ভালো নেই, এত চাপ আমি নিতে পারছি না। তুমি এই সময় কোথায় আছো? তুমি নেই, অথচ তোমার গোটা দায়িত্ব আমাকে দেখতে হচ্ছে। পারলে ফিরে এসো। ভুল মানুষের হয়, দুর্ঘটনায় কারোর হাত থাকে না। একটাবার সবার সাথে কথা বলার চেষ্টা তো করো। আবৃত্তি বাকি কিছু শুনলো বলে মনে হলো না, কারণ তার একটা কথা বারবার কানে বাজতে লাগলো। তোমার গোটা দায়িত্বটা আমাকে দেখতে হচ্ছে। বারংবার মনে হচ্ছিল সত্যি, তৃতীয় ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে তৃতীয় ব্যক্তিই থাকে। আবৃত্তি যে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি ছিল, এটা আরো একবার প্রমাণ করে দিল পরিস্থিতি। পুরো রুমটা অন্ধকার। কোনো উপন্যাসের নায়িকার মন খারাপ হলে যেমন চারিপাশে অন্ধকার ঘনিয়ে আসে, মেঘ জমে চারিধারে, ঠিক তেমন অন্ধকার। বাইরে মেঘ টুপটুপ করে ঝরছে, মেঘের আড়লে চাঁদের আলো ঠাহর করা যায় না। তেমনি আবৃত্তির মন খারাপের কারণ ঠাহর করতে পারে না রত্না বেগম। চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন তিনি। যেমন ভেবেছিলেন মেয়ের জীবন ওই দিকেই ধাবিত হচ্ছে। ভদ্রমহিলা ভেবেছিল মেয়েকে তিনি শক্ত করতে পেরেছেন, তাকে সকল প্রকার মানসিক কষ্ট দিয়ে শক্ত ধাতু বানাতে পেরেছেন। তবে আজ এই ধারণা একদম বদলে গেছে। মেয়েটা আর কিছুই হয়নি, বরং ধীরে ধীরে অধঃপতনের দিকে যাচ্ছে, এটা স্পষ্ট। কিন্তু তিনি মুখে কিছুই বললেন না। সেই প্রসঙ্গে না গিয়ে বললেন। তোমরা বাসায় তেল আছে? কি তেল? চুলে দেওয়া চুলে দেওয়ার তেল থাকলে নিয়ে এসো, না থাকলে আজমিকে বলো সে যেন দিয়ে যায়। আছে মা, শাহ আমার কিছুর কমতি রাখেনি। স্বামী স্ত্রীর খেয়াল রাখবে, এটাই স্বাভাবিক। আবৃত্তি তেল বের করে এনে দিল। রত্না বেগম নিজ হাতে মেয়ের চুলে তেল দিয়ে দিলেন। বিনুনি বললেন। যাও ভালোভাবে হাত মুখ ধুয়ে কাপড় বদলে আসো। আবৃত্তি মায়ের কথা মাফিক সব করল। কেন যেন আজ তার মায়ের প্রতি কোনো অভিযোগ কাজ করছে না। মনে হচ্ছে তার মা তাকে ভীষণ ভালোবাসে। কণা নামের যে মহিলাটা মাঝে মধ্যে আসতো, তার প্রতি মায়ের অসম্ভব ক্ষোভের কারণ। অদিতিকে দেখা না করতে দেওয়া সবকিছুই স্বাভাবিক মনে হলো। একজন নারী কি করে মেনে নিবে তার দ্বিতীয় স্বামীর স্ত্রীকে, যখন স্বামী পৃথিবীতে নেই? তাছাড়া নিজের মায়ের ধৈর্য দেখেও অবাক হয় সে। না হলে সতীনের মেয়েকে নিজ নামে নিজ পরিচয় বড় করা সহজ ছিল না? রত্না বেগম নিঃসন্তান এবং সতীনের সন্তানের জন্য সব সুখ ত্যাগ করেছিলেন, সেখানে কণা নিজ সুখের সন্ধানে নিজের মেয়েকে অবধি সাথে নেয়নি। আবৃত্তির ইদানিং মনে হয় সে কখনোই তাদের মেয়ের মতো এতটা সাহসী ছিল না। তার মা রূপকথা সেই নারীদের মতো যারা দ্বৈত রাক্ষসের হাত থেকে রাজকুমারীকে বাঁচিয়ে আনে। আবৃত্তির জীবনে তার পরিস্থিতি সব সময় দৈত্যের রাক্ষস ছিল, আজকেও ব্যতিক্রম নয়। বেসিংয়ের সামনে মুখে পানির ঝাপটা দিতে দিতে সব ভাবছিল সে। ভালোবাসার মানুষের অন্যজনের ভাগ দেওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর একটিও নেই। আবৃত্তি জানে এই কষ্টটা কেমন। বিয়ের পর বারবার সে শাহরিয়ারকে নিয়ে ইনসিকিউর।
ওয়াজিফার প্রতি তার সমবেদনা থাকলেও সে মেনে নিতে পারে না ওয়াজিফার উপস্থিতি। গুরুতর ভাবে আহত করে তাকে এই বিষয়টা। অথচ এই মুহূর্তে হয়তো এই বাড়িতে দুইজন একসাথে আছে। ওয়াজিফা তার দেখাশোনা করছে, খাবার বেড়ে দিচ্ছে, বা দুজনে একান্তে ঘনিষ্ঠ মুহূর্ত। না, আর ভাবতে পারছে না সে। দম বন্ধ হয়ে আসে তার। মাথা ধরে ওয়াশরুমে বসে পড়ে সে। কিছু একটা পড়ার শব্দে আজমি দ্রুত ওয়াশরুমের দিকে যেতেই দেখতে পেল আবৃত্তি মাথা ধরে বসে আছে ফ্লোরে। তার কাছাকাছি যেতেই হরহর করে বমি করে দিল সে। দ্রুত বোনের পাশে বসে দাঁড়ায়, উচ্চস্বরে মাকে ডাকে। প্রিয় মানুষ একবার নয় বারবার হারিয়েছে। হারানোর যন্ত্রণা তার থেকে বেশি কে জানে। আবৃত্তিকে নিয়ে তারা যখন হাসপাতালে যাচ্ছিল, গেটের সামনে শাহরিয়ারের সাথে দেখা। বাজার করে ফিরছিল সে। আবৃত্তিকে এই অবস্থায় দেখে সকল তাল কেটে গেল তার। বাজারের ব্যাগ হাতে থেকে পড়ে গেছে। আজমিরের কাছে ছুটে গিয়ে বলল, কি হয়েছে ওর? এভাবে ওকে শেষ না করলে চলছিল না। ও কি সুইসাইড? কথা শেষ করতে পারে না সে। গলায় কান্না আটকে যায়। হাত বাড়িয়ে আবৃত্তিকে ছুঁয়ে দিয়ে বলল, তুমি আমার জীবনের সব আলো নিয়ে এইভাবে হারাতে পারো না। আমি তোমাকে সেই অনুমতি দেইনি। আমি ওর জীবন নষ্ট করে দিয়েছে? আজমি, কি বলছিলি তুই? কেবিনের বাইরে বসে অপেক্ষারত আজমি এবং জবাব দিল না। শাহরিয়ারের সাথে কথা অবধি বলতে ইচ্ছে করছে না তার। সে তো বলেছিল তার বোনকে দেখে রাখবে, কখনো কোনো কষ্ট দিবে না। তবে এই হাল কেন হলো মেয়েটার? নিজের মনের প্রশ্নগুলো মনের মাঝে রেখে শাহরিয়ারকে এড়িয়ে যেতে চাইল, কিন্তু শাহরিয়ার নাছোড়বান্দা। সে পুনরায় বলল, চুপ করে থাকার কথা নয় আজমি তোর। তুই বল, কেন মনে হলো আমি ওর জীবন নষ্ট করে ফেলেছি? তোর কি মনে হয় করিসনি? কিভাবে করেছে? বিয়ে করে? মানে, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছে, পরিবারের বিরুদ্ধে গিয়ে আঁকলে রেখেছে। এটাই তোর উচিত হয়নি। তুই কি বলতে চাইছিস? তোর মা কখনো বোনকে মেনে নিতে পারেনি। তুই পারিসনি তোর মা এবং বোনের সম্পর্কটা ঠিক করতে। তবে কি করেছিস? আমি ওকে আগলে রাখার জন্য বিয়ের আগে আলাদা থাকার ব্যবস্থা করেছে। তুই কখনো আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিস? বোনের ছেলেটা এখনো এনআইসিতে ভর্তি। বাবা প্রায় প্যারালাইজড হয়ে আছে। আমার ওদিকেও দায়িত্ব আছে। আমি একা তোর বোনের স্বামী না, আমার ছেলে এবং ভাইও। তোদের এটা বুঝতে হবে। ছেলে হতে গিয়ে হয়তো স্বামীর ভূমিকায় হেরে যায় মাঝে মাঝে, কিন্তু আমাকে বিশ্বাস জানিস, তোর বোন সেটুক সামলে নিতে পারবে। তুই পারিস না সব দায়িত্ব পালন করতে, তবে কেন যাচ্ছিস? আমার বোনকে আমাদের কাছে দিয়ে দে। তুই পেরেছিলি? তোদের কাছে থাকতে কি তোর বোন সুখে ছিল? সংসার টিকবে কিনা এমন অশান্তি ছিল না। শোন, আমি ওকে ভালোবাসি। তাছাড়া আর কি বলতে বলিস আমাকে? দীর্ঘশ্বাস ফেলে আজমি হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, শোন, আমিও পারিনি আমার স্ত্রীকে বাঁচাতে। তোর মায়ের মতো আমার মাও নিজের স্ত্রীকে এতটা পছন্দ করতো না। একদিন বাইরে থেকে এসে তাকেও আমি ওয়াশরুমে পড়ে থাকতে দেখেছিলাম। আমি স্ত্রী সন্তান উভয় হারিয়েছি। বাবাকে হারানোর পর বোন দুটোকে আগলে রাখার দায়িত্ব ছিল। আবৃত্তিকে শক্ত বানানোর চেষ্টায় মায়ের যে কাজ ছিল, সেখানেও কি পেরেছিল তাকে বাঁচাতে? আমি তোকে প্রশ্ন করার অধিকার রাখি না, কিন্তু বোনকে তোর ঘরে না পাঠানোর অধিকার আমার রয়েছে। অসহ্য গরম লাগছে শাহরিয়ারের। শার্টের একটা বোতাম খুলে দিল সে। আবৃত্তি তার জীবনের অংশ নয়, আর তার জীবন। এই সময়টা তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। চারিদিক থেকে প্রেশার সে নিতে পারছে না। তার নিজস্ব কোনো মানুষ এই মুহূর্তে প্রয়োজন, যে কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন না করে তাকে স্পেস দিবে। সময় হলে শাহরিয়ার নিজেই তাকে সব জানাবে। অভিযোগ করলে আবৃত্তির প্রতিও সে হাজার খানেক করে বসতে পারে, কিন্তু সে চায় না। কারণ আগলে রাখার জন্য একটা কারণ যথেষ্ট, আর সেটা হলো ভালোবাসা। কেবিনে প্রবেশ করে শাহরিয়ার দেখতে পেল আবৃত্তি ঘুমিয়ে আছে। অতিরিক্ত না খেয়ে থাকার পর ভরপেট খাবার খেয়েছিল বলে এমন অসুস্থ হয়ে পড়েছে। তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল সে। এই মুহূর্তে তার ইচ্ছে করছে না আবৃত্তিকে ছাড়া অন্য কিছু ভাবতে, কিন্তু তাকে ভাবতে হবে।
বাবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কাগজপত্র কিংবা শাহানারার ছেলে হাসপাতালের বিলের কথা। আবৃত্তি ইচ্ছাকৃতভাবে না করলেও তার হাত থেকে দুর্ঘটনা ঘটেছে। হয়তো স্ত্রীর দোষ কিছুটা কমাতে এই চিকিৎসার সব দায়িত্ব নিজে নিয়েছে। শাহরিয়ার পদ্মের ন্যায় ঠোঁটে আলতো স্পর্শ, ঠোঁট ছোঁয়ায় শাহরিয়ার। আজমিকে অনেক বলে রত্না বেগমের সাথে বাসায় পাঠিয়েছে। কেবিনে দরজা লাগিয়ে রুমের লাইট বন্ধ করে দিয়েছিল। মেডিসিনের প্রভাবে গভীর ঘুমে মগ্ন মেয়েটা কেবিনের এক পাশে রাখা সোফায় বসে জুতো খুলল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আবৃত্তির পাশে গিয়ে বসলো। অন্ধকারের শ্বাসের কারণে আবৃত্তির শরীরে সুর তাল স্পষ্ট। কিছু না ভেবে তার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। কিছু সময় পার হলে এভাবেই আবৃত্তির ঘুম যখন কিছুটা হালকা হয়ে এলো, তখন সে খেয়াল করলো উষ্ণ কিছুর স্পর্শ তার জামা ভেদ করে শরীরের ত্বকে লাগছে। বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। কি দেখার চেষ্টা করলো অথচ ঘর অন্ধকার। হাত বাড়াতেই বুঝতে পারলো শাহরিয়ার তাকে জড়িয়ে ধরে আছে। স্মিত হাসি ফুটে উঠেছে তার মুখে। সে ফিসফিস করে বলে, ভয় পেয়েছিলেন? আচ্ছা, যদি সত্যিই হারিয়ে যাই তখন কি করবেন? রবীন্দ্রনাথের একটা গান আছে না, দূর হতে আমি তারে সাধিব, বিরহ যতনে বাঁধিব। তবে আমি তাকে বিরহ যতনে বাঁধতে চাইনি। সে ছিল আমার দেখা, আমার জীবনের সবচেয়ে শুদ্ধতম সুন্দর পুরুষ। যে পুরুষ দেখে অন্তরের অন্ধকার কোণে জ্বলে উঠেছিল এক চিলতে আলো। সে আলোয় ফুটেছিল শয়ে শয়ে রজনীগন্ধা, দোলন চাপা, শিউলি কিংবা গন্ধরাজ। আমি আমার ধ্বংসের সামনে দাঁড়িয়ে তাকে দুই হাতে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমার সর্বনাশ এবং আমার আরাধ্য পুরুষকে। অথচ কে জানতো আমি প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি আমার ধ্বংসের সন্নিকটে। আবৃত্তির কথায় আবারও এক দফা ফুঁপিয়ে উঠল শাহরিয়ার। দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতটা স্বামীর চুলে বুলিয়ে দিতে দিতে বলল, আমার গল্পটা কেমন তাই না শাহ? আমার গল্পটা শুরুই হয়েছিল আমার মায়ের গল্প দিয়ে। স্বামীর মৃত্যুর পূর্বে যার স্বামী তার থেকে ওয়াদা নিয়েছিল সতীরের মেয়ের দায়িত্ব নেয়ার। আমার মা নিজের স্বামীকে এতটাই ভালোবাসে যে সে দায়িত্বও নিয়ে নিল। অথচ ওই সময় তার অধিক প্রয়োজন ছিল মানসিক সাপোর্ট অথবা মনোরোগ বিশেষজ্ঞের। সেটা কেউ বুঝলো না। মা তার মতো ভাগ্য যেন আমার না হয়, এই জন্য আমায় বানাতে চাইলো লোহা, কিন্তু লোহাতেও যে মরিচাই ধরে। তারপর আমার জীবনে এলে তুমি। ছোটবেলায় তোমায় আমার ভীষণ ভীষণ ভালো লাগতো। লুকিয়ে লুকিয়ে তোমায় দেখার এক অভ্যেস ছিল আমার। অথচ চাচির কারণে ভীষণ ভয় পেতাম। একদিন দেখলাম আমার ক্লাসে এসেছো। মনে মনে ভীষণ চাইতাম তুমি একটা বার আমায় দেখো, কিন্তু সেটা দেখতে কই। তারপর কি থেকে কি হয়ে গেল, স্বপ্নের মতো আমি জড়িয়ে গেলাম তোমায়, আর বাস্তবতায় আগলে নিলে আমায়। আমাদের গল্পের শুরুটা হলো বিয়ের পর। ওয়াজিফা, আমি সত্যি বলছি সহ্য করতে পারি না আমি। আমার প্রচন্ড রকম ভয় হয় যখন তুমি ওর আশেপাশে থাকো। আমার মনে হতো ও তোমার জন্য পারফেক্ট। নিজেকে ছোট ভাবার এই রোগটাও মনে হয় বাড়ির সূত্রেই পেয়েছি মায়ের থেকে। জানো, তোমাদের বিয়ে দিয়ে দিলে তোমরা সুখে থাকবে। তোমার মা হয়তো বুঝেছিল বিষয়টা। উনিও আমার সামনে ওভাবেই কথা বলতেন। ওয়াজিফার সাথে প্রতিনিয়ত আমার তুলনা চলতেই থাকলো। তুমি যেদিন বাইরে খেয়ে আসতে, আমার মনে হতো তুমি বাইরে খেয়েছো ওয়াজিফার সাথে, আসতে দেরি হচ্ছে ওর সাথে আছো। আমি তোমাকে সন্দেহ করতে চাইনি, অথচ পড়ে বসতাম। কিন্তু এটাও বুঝতে পারতাম আমি ভুল। আমি তোমাকে সন্দেহ করতে চাইতাম না বলেই তো দূরত্ব বাড়ালাম। আর আজ দেখো, দূরত্ব এতটাই চলে এসেছে আমার মনে হচ্ছে আমি মারা যাচ্ছি, আর তুমি আমার শেষ দেখা দেখতে এসেছো। জানো, আমি গত 2 দিনে মোট 10 বার সুসাইড করার চিন্তা করেছি। শেষ অবধি কোনো না কোনো কারণে পিছিয়ে এসেছি। অদ্ভুতভাবে আমার ছোটবেলা আমি দেখতে পাই। আমার মনে হয় শাহনারা আপুর ছেলেটা মারা যাবে। ও মরে গেলে তোমার মা আমায় বাঁচতে দিবে না শাহ। আমি তাই নিজেই মরে যেতে চেয়েছিলাম। আবৃত্তি বুকের উপর থেকে মাথা তুলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আবছা আলোয় অদ্ভুত নীরবতা বিরাজ করছে। পুরো কেবিনে ঘড়ির টিকটিক শব্দের সুর এবং শ্বাস প্রশ্বাসের গতি তাল কাটতে চাইল না শাহরিয়ার। আবৃত্তিকে জবাব না দিয়ে পুনরায় মাথা নামালো। আবৃত্তি
মখমলের ন্যায় নরম শরীরে এই মুহূর্তে ঠিকই এই মুহূর্তটায় তাকে জীবনের কঠিনতম সিদ্ধান্ত নিতে হচ্ছে। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য হয়তো বদলে যাবে অনেক সম্পর্ক, কিন্তু তাকে নিতে হবে। তবে আপাতত তার মস্তিষ্কের শান্তি প্রয়োজন। নিজের আপন মনে ছক কষতে কষতে ঘুমিয়ে পড়ল সে। আগামী দিন একটা যুদ্ধের দিন হতে চলেছে। পরদিন হাসপাতাল থেকে আবৃতিকে শাহরিয়ার আবৃতির নানুবাড়ি পাঠিয়ে দিল রত্না বেগমের সাথে। যাওয়ার পূর্বে আবৃতি একটা কথাও বলেনি। গাড়িতে উঠে বসবার আগে কেবল শাহরিয়ারের হাতটা একবার ধরলো। সে জানে এই দেখায় তাদের শেষ দেখা। শাহরিয়ার তাকে তালাক দিতে চলেছে। এরপর ওয়াজিফাকে বিয়ে করে সংসার করবে। গাড়ি থেকে নেমে যাওয়ার পূর্বে আবৃতি বলল, হাতটা দিবে? কেন? আরেকটাবার হাতটা ধরবো তাই। কিন্তু ধরা আর হলো না। শাহরিয়ারের ফোনে কল এসেছে। শাহানার আর ছেলের অবস্থা খুব একটা ভালো নয়। আবৃত্তি থেকে বিদায় অবধি নেওয়া হলো না তার। দ্রুত রাস্তা পার হয়ে চলে গেল সে। সজল নয়নে পথের পানে চেয়ে রইল আবৃত্তি। বিচ্ছেদের চাদর ঝুলছিল এক টুকরো সুতোয়। সুতো কেটে চাদর ঢেকে দিয়ে তার পুরো অঙ্গ সারা গায়ে বিষাদ মেখে আবৃত্তিও চলে গেল তার মায়ের সাথে। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। একটাবার যোগাযোগও করেনি শাহরিয়ার। তবে তাদের সাথে কথা বলেছে শাহরিয়ারের মা। যে শাহরিয়ারের বাবার এমন অবস্থা এবং নাতির অবস্থায় সম্পূর্ণ দোষ দিয়েছে মেয়েটাকে। বারবার কল দিয়ে বাজে ভাষায় কেবল কথাই বলেনি, হুমকিও দিয়েছে ছেলের সাথে বিচ্ছেদের। আবৃত্তি প্রতিবার কল রিসিভ করত। কেন যে কষ্ট পেত তার ভালো লাগে। একদিন কল দিয়ে তার থেকে দ্বিতীয় বিয়ের মৌখিক অনুমতি নিল শাহরিয়ারের মা। রত্না বেগম সেই দিন বেশ কথা শুনিয়ে দেয় শাহরিয়ারের মাকে। জানায় থানায় জানানোর কথা। বলার পর থেমেছে ভদ্রমহিলাটা। নিজ মেয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেবল বলেছিল, আমি এই ভয়টাই পেয়েছিলাম। ওদের রক্ত বেইমানি করে। আমার পিছুটান তোমরা ছিলে, তোমার পিছুটান নেই। তুমি কথা দাও, নতুন করে সব শুরু করবে, আমার মতো থাকবে না। আবৃত্তি তখন কেবল বোকার মতো হাসছিল। তাছাড়া সে আর কি করতে পারে। এর মাঝে একবার আজমি এসেছিল কিছু কাগজপত্রে সাইন নিতে। আবৃত্তি দেখেছে সেসব ছিল তার এবং রত্না বেগমের ভিসা সংক্রান্ত কাগজপত্র। আজমি এবং রত্না বেগমের সাথে তাকেও তবে এবার দেশ ছাড়তে হবে। এতে আপত্তি নেই তার। অন্তত চোখের সামনে নিজের ভাগ্য শেষ হতে দেখতে হবে না তার। নিয়তির ওপর মুচকি হেসে এগিয়ে যেতে চায় সে। পারবে কিনা এটাও জানা নেই তার। 1 মাস পর এয়ারপোর্টের সকল কাজ সম্পন্ন করে প্লেনে উঠে বসেছে আবৃত্তি। তার তার দম বন্ধ হয়ে আসছে। দেশ ছাড়া মানেই কেন যেন মনে হচ্ছে তার অধিকার ছাড়াও হয়ে যাচ্ছে। উইন্ডো সিটে বসে 2 চোখ বন্ধ করে কেবল সে হালকা জলের ধারা নেমে এলো 2 চোখ বেয়ে। এক অনিশ্চিত জীবন অপেক্ষা করছে তার জন্য। তার গল্পটা অন্যরকম হতে পারতো না? এভাবে কাঁদবে না পাখি। আমার বুকে ভীষণ রক্তক্ষরণ হয়। তোমার চোখের জলে জ্বালাপুর আরো বেশি হয়েছে। তন্দ্রঘরের এই শাহরিয়ারটা বেশ। আবৃত্তির ঘুম এলেই সে আসে, হাসে, গল্প করে, গান শোনায়। যাকে আবৃত্তি বোকা বোকা ভালোবাসার সমীকরণে স্পর্শ করে। সে জানে চোখ মেললেই সে হারিয়ে যাবে। তার চেয়ে চোখ বন্ধ থাকুক, থাকুক পাশে শাহরিয়ার নামক ভালোবাসার মানুষ পরিশিষ্ট। তারপর চোখের চশমাটা ঠিক করে শাহরিয়ার কফির মগ টেবিলের উপরে রেখে বলে, আমাদের বিয়ের 10 বছর চলছে এবং আমার 10 বছর একটা স্ত্রী আছে। কিন্তু আপনাকে কখনো মনে হয়নি? মনে হবে কি করে? আমার 10 বছর বয়সের স্ত্রীটা ভীষণ রাগী এবং সে কে জানো? তোমাদের ডিপার্টমেন্টের ম্যাম আবৃত্তি শাহরিয়ার। স্টুডেন্টগুলো চমকে উঠেছে। একই ডিপার্টমেন্টে গত 4 বছর যাবৎ তারা একসাথে আছে, অথচ কেউ জানেই না। সবাই জানতো শাহরিয়ার সিঙ্গেল। অনেক সময় অনেক শিক্ষার্থী তার সাথে সুযোগ নেওয়ার চেষ্টা করত। আজ সেমিনার এভাবে গল্পটা শোনানোর কারণ তবে এই ছিল? কৌতূহলী একজন জিজ্ঞেস করে বসলো। সে তো প্রতিদিন হয়, তবে সাময়িক। প্রেমিক পুরুষ সামনে দাঁড়ালে কোনো নারীর ক্ষমতা নেই তাকে ফিরিয়ে দেওয়ার। আমি তার জন্য আমার পুরো পরিবার ফেলে ভিন দেশে আছে। মাঝে মাঝে বাবা আসেন, মা আসেন না।
তার কঠিন সময় ফেলে এসেছে বলে আমার মুখ দেখতে চায় না। যে নারীর জন্য ত্যাগ করা হয় সে নারী পুরুষকে ফিরিয়ে দিতে পারে না যদি তাকে ভালোবাসে। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখাই ভালো। এমন সময় ফোন বেজে ওঠে। শাহরিয়ার স্মিত হেসে কল রিসিভ করে। টাইম আবার হয়েছে। একদল তরুণী দেখলো ফোন এগিয়ে যাচ্ছে এক প্রেমিক পুরুষ। যে পুরুষ সম্পূর্ণ সময়ের বিরুদ্ধে গিয়েও আগলে রেখেছে তার প্রেয়সীকে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সমাপ্ত।